আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাজী মাহফুজুল হক। প্রথমে সংবাদ শিরোনাম। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের ভাষণ, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা। খাদ্যের পর্যাপ্ত মজুতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা হচ্ছে গম সহ অন্যান্য খাদ্যপণ্য, বললেন খাদ্য উপদেষ্টা। দুর্গাপূজার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান ত্রাণ উপদেষ্টার। চট্টগ্রামে দুর্গাপূজা উপলক্ষে সিটি কর্পোরেশনের অনুদান বিতরণ, পূজা মণ্ডপ নিরাপদ রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে, জানালেন সিটি মেয়র। গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত, ত্রাণ কেন্দ্রগুলোতেও ইসরায়েলি হামলার শিকার ফিলিস্তিনিরা। এবং কলম্বোয় সাফ অনূর্ধ্ব 17 ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ভাষণে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের জনগণ ও বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক থেকে আমাদের বিশেষ প্রতিনিধি খোরশেদ আলমের প্রতিবেদন। বিশ্ব নেতাদের সবচেয়ে বড় আসর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। শুক্রবার ৮০তম অধিবেশনের মূল পর্বে ভাষণ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পরে নতুনভাবে বৈষম্যহীন ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ বিনির্মাণে সরকারের পদক্ষেপ তুলে ধরেন। এই বছর আমরা জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন করেছি। যে অভ্যুত্থানে আমাদের তরুণ সমাজ স্বৈরাচারকে পরাভূত করেছিল, যার ফলে আমরা বৈষম্যমুক্ত ন্যায় বিচার ভিত্তিক সমাজ বিনির্মাণের অভিযাত্রা নতুনভাবে শুরু করতে পেরেছি। আমাদের লক্ষ্য ছিল ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না, কোনো নির্বাচিত নেতা রাষ্ট্রের গণতান্ত্রিক স্বরূপকে ক্ষুণ্ণ করতে পারবে না, কিংবা রাষ্ট্র জনগণের রক্ষকরা ভক্ষকে পরিণত হতে পারবে না। শাসন ব্যবস্থা, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা, দুর্নীতি বিরোধী কার্যক্রম, নারী অধিকার সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করার জন্য আমরা 11টি স্বাধীন সংস্কার কমিশন প্রতিষ্ঠা করি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের সরকারের প্রস্তুতির কথাও জানান প্রধান উপদেষ্টা। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। তরুণ প্রজন্মই সমাজ পরিবর্তনে চালিকা শক্তি উল্লেখ করে প্রফেসর ইউনূস তরুণদেরকে চাকরি প্রার্থীর পরিবর্তে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। বাংলাদেশের তরুণ প্রজন্ম ইতিমধ্যে প্রমাণ করেছে যে তারা সমাজ পরিবর্তনের চালিকা শক্তি। আমরা তাদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করছি। তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযুক্ত শক্তি, পরিবেশ বান্ধব প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের লক্ষ্য হলো প্রত্যেক তরুণকে শুধুমাত্র চাকরি প্রার্থীর পরিবর্তে আমরা তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় লস অ্যান্ড ড্যামেজ ফান্ড পুরোপুরি চালু করার আহ্বান জানান তিনি। আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। লস অ্যান্ড ড্যামেজ ফান্ড পুরোপুরি চালু করতে হবে। জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া
প্রশমনের উদ্যোগ যেমন বাড়াতে হবে, তেমনি অভিযোজনেও সমান গুরুত্ব দিতে হবে। আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারে চলমান সংঘাত সমগ্র অঞ্চলের জন্য গভীর উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। এটি যে শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে তা নয়, বরং বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মায়ানমারে প্রত্যাবাসনকেও কঠিন করে তুলেছে। এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী রোহিঙ্গারা, আর তাদের পরেই বৃহত্তম ভুক্তভোগী হলো বাংলাদেশ। তবে আমাদের মনে রাখতে হবে যে রোহিঙ্গা সংকট কোনোভাবেই মায়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো দ্বিপাক্ষিক বিষয় নয়, বরং আমরা শুধু একটি দায়িত্বশীল প্রতিবেশী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল সদস্য হিসেবে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। কিন্তু তহবিল সংকটের কারণে আজকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ন্যূনতম জীবনমান বজায় রাখার আমাদের যৌথ প্রয়াসও ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি তাদের জরুরি সহায়তা কার্যক্রমে মারাত্মক তহবিল ঘাটতির বিষয়ে ইতোমধ্যে সতর্ক করে দিয়েছে আমাদেরকে। অবিলম্বে নতুন তহবিল না এলে মাসিক রেশন অর্ধেকে নামিয়ে এনে মাথাপিছু মাত্র $6 নামিয়ে আনতে বাধ্য হবে, যা রোহিঙ্গাদের অনাহার ও অপুষ্টিতে নিমজ্জিত করবে, যা তাদেরকে আগ্রাসী কোনো পদক্ষেপ নিতে বাধ্য করবে। তহবিলের অতিরিক্ত কাটছাট হলে তা নিঃসন্দেহে সুরক্ষা ও নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বৃদ্ধি করবে, যা ক্যাম্পের সীমানা ছাড়িয়ে যেতে পারে। তাই আমি বিদ্যমান দাতাদের সাহায্য বাড়াতে এবং সম্ভাব্য নতুন দাতাদের অনুদান প্রদানের আহ্বান জানাচ্ছি, যাতে এই বিপর্যয়কর পরিস্থিতি এড়ানো যায়। মানবিক সহায়তার জন্য নতুন ও বর্ধিত তহবিলের বাইরে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মায়ানমার সরকার এবং রাখাইনের অন্যান্য অংশীদারদের উপর ইতিবাচক পরিবর্তন ও দ্রুত রাজনৈতিক সমাধানের জন্য চাপ প্রয়োগ করতে হবে। আমরা আশা করি আগামী 30শে সেপ্টেম্বরের উচ্চ পর্যায়ের সম্মেলন বিশ্বব্যাপী দৃঢ় সংকল্প তৈরি করবে এবং রোহিঙ্গাদের জন্য বাস্তবসম্মত আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করবে, যেখানে তহবিল সংগ্রহ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। একই সঙ্গে আন্তর্জাতিকভাবে একটি রোডম্যাপ গৃহীত হবে এবং সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজে পাওয়া সম্ভব হবে। বাংলাদেশের জনগণ ও বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবি জানান প্রফেসর ইউনূস। বাংলাদেশের জনগণ এই বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। বক্তব্যে প্রধান উপদেষ্টা শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকা তুলে ধরেন। গত 3.5 দশক ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ শান্তিরক্ষা প্রেরণকারী দেশ হিসেবে আমাদের অংশগ্রহণ বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রতি আমাদের নিরবিচ্ছিন্ন অঙ্গীকারের এক বাস্তব প্রমাণ। এমনকি এই মুহূর্তে প্রায় 6000 বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী বিশ্বের সবচেয়ে সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে জাতিসংঘের আওতায় দায়িত্ব পালন করছে। সার্ক পুনরুজ্জীবিত করার আহ্বান প্রধান উপদেষ্টার। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করার জন্য আমরা দৃঢ় আহ্বান জানাচ্ছি। 4 দশক আগে এই সংস্থা প্রাথমিক পর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল এবং আঞ্চলিক সহযোগিতার জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করেছিল। রাজনৈতিক অচলাবস্থার পরেও এই প্রাতিষ্ঠানিক কাঠামো এখনো কার্যকর রয়েছে। আমরা বিশ্বাস করি সার্ক এখনো আমাদের অঞ্চলের কোটি কোটি মানুষের জন্য কল্যাণ এনে দিতে সক্ষম, যেমনটি আসিয়ান তাদের অঞ্চলের কোটি কোটি মানুষের জন্য করে যাচ্ছে। তিনি বলেন, সকলকে 3 শূন্যের পৃথিবী গড়ার স্বপ্ন নিয়ে অগ্রসর হতে হবে। আমাদেরকে 3 শূন্যের পৃথিবী গড়ার স্বপ্ন নিয়ে অগ্রসর হতে হবে। তরুণরা 3 শূন্য বাস্তবায়নের সৈনিক হয়ে বড় হবে। তাদের সামনে থাকবে শূন্য কার্বন, শূন্য সম্পদ কেন্দ্রীভূতকরণ ও শূন্য বেকারত্ব। এর ভিত্তিতে তারা গড়ে তুলবে তাদের পৃথিবী। দ্বিতীয়বারের মতো জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তার এই ভাষণের সময় বিএনপি, জামাত ও এনসিপি নেতাদের উপস্থিতি ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশ যে ঐক্যবদ্ধ বিশ্ব দরবারে সেটি প্রতিষ্ঠিত হলো। খুরশেদ আলম, বিটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে দেয়া প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের ভাষণকে স্বাগত জানিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। তারা বলেন, সরকারের কাজের সঙ্গে সম্পৃক্ত করে দেশের বড় রাজনৈতিক দলগুলোকে জাতিসংঘে নিয়ে আসার মধ্য দিয়ে বিশ্ববাসীর সামনে প্রকাশ পেয়েছে জাতি ঐক্যবদ্ধ আছে।
এমন এক সময়ে ওনাদের সরকার আপনার দায়িত্ব নিয়েছে যে যখন দেশে একটা গণ অভ্যুত্থানের পরে একটা শূন্যতার মধ্যে আমরা রাজনৈতিক দলগুলো এবং ছাত্ররা মিলেই কিন্তু তাদেরকে সেই দায়িত্বটা আমরা দিয়েছিলাম এবং এই এক বছরের মধ্যে চেষ্টা করেছেন যে একটা ভয়াবহ অবস্থায় অর্থনীতি ছিল, রাজনীতি ছিল, যে শূন্যতা সৃষ্টি হয়েছিল, একটা সংকট তৈরি হয়েছিল, সেখান থেকে আপনার একটা ফিরিয়ে নিয়ে এসে মোটামুটিভাবে একটু আপনার অবস্থায় নিয়ে আসার চেষ্টা করা। তার ভাষণের মধ্যে ওই কথাগুলোই এসছে, তার সরকার এসে কিভাবে তিনি কাজগুলো শুরু করেছেন সেটাই তিনি আজকে জাতির সঙ্গে কথাগুলো তুলে ধরেছেন। সেদিক থেকে আমরা অত্যন্ত খুশি এই জন্যে ফর দ্য ফার্স্ট টাইম তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোকে সরকারের কাজের সঙ্গে সম্পৃক্ত করে তিনি জাতিসংঘে নিয়ে এসেছিলেন এবং সেখানে তার যে মূল উদ্দেশ্যটা ছিল যে ইউনিটি অফ দ্য নেশন, জাতির যে ঐক্য, এই ঐক্যটাকে প্রকাশ করা, যেটাতে আমি মনে করি যে ইউনিক আপনার একটা এফোর্ট এবং বাংলাদেশের প্রেক্ষিতে এটা খুবই প্রয়োজন, সেটা তিনি উদ্যোগ নিয়েছেন এবং আমরা সেই জন্যই তাকে সর্বাত্মক সহযোগিতা করেছি। আমাদের নেতা তার অনুসার সেই জন্যই এটাকে সমর্থন করেছি। কোনো রাষ্ট্রপ্রধানের সাথে দেশের মূল পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা, তাদেরকে সবার সঙ্গে করা। আমরা ওনার এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছি যে আমাদের পক্ষ থেকে আগে থেকেই। আজকে আমরা সেটাকে আবার এটাকে স্বাগত জানাই। যে আজকে আমরা গেলাম সেখানে এটা রিফ্লেক্টেড হয়েছে যে বাংলাদেশ জনগণ ইউনাইটেড আছে, সকল মেজর রাজনৈতিক দলের নেতারা এখানে একসাথে আসছে, আমরা কথা বলছি। এটাই দেশের মানুষের জন্য নিঃসন্দেহে একটা পজিটিভ বার্তা হবে, যেখানে রাজনৈতিক দলগুলো গত 15 বছর একে অন্যের চেহারা দেখতে পারত। নাও উই আর ফ্লাইং টুগেদার, ইটিং টুগেদার, সিটিং টুগেদার, ডিসকাসিং টুগেদার। নির্বাচন কমিশন সচিবালয়ের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে প্রথমবারের মতো নির্বাচন কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানী নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। চট্টগ্রামে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের উদ্যোগে খাদ্য বান্ধব এবং OMS কর্মসূচি বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে স্থানীয় সার্কিট হাউসে সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, সরকার যতক্ষণ দায়িত্বে থাকবে ততক্ষণ পর্যন্ত খাদ্য নিরাপত্তা যেন বজায় থাকে সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সাথে খাদ্যের পর্যাপ্ত মজুতের ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপদেষ্টা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে গম সহ অন্যান্য খাদ্যপণ্য আমদানি করা হচ্ছে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবুল হাসানাত হুমায়ুন কবির সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় জেলা পর্যায়ের খাদ্য কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। আসন্ন নভেম্বরের শেষ দিক থেকে আমন সংগ্রহ অভিযান হবে, এই জন্য তাদের প্রস্তুতি গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে। আমরা সরকারকে সততা ফাংশনাল দেখতে চাই। আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা বারংবার একটা কথা বলছেন যে মধ্য ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবে। সেই প্রেক্ষিতে আমাদের পাশাপাশি একটা বড় ইয়ে আছে যে আমরা যত মুহূর্ত পর্যন্ত থাকবো আমরা দায়িত্বশীলভাবে কাজ করব এবং আমরা ওই যাওয়ার সময়ে যে পরিমাণ খাদ্য মজুদ থাকা উচিত, বছরে কোন সময় কতটুকু থাকা উচিত আছে, প্লাস মিনিমাম পরিমাণ সম্পর্কে একটা ইয়ে আছে, এর চেয়ে বেশি ছাড়া আল্লাহর রহমতে কম রেখে যাব না। ওইভাবে আমরা পরিকল্পনা সাজাচ্ছি। এখনও আমাদের প্রায় 16 লক্ষ টন চাল মজুদ আছে, গম মজুদ আছে 1 লাখ টনের মতো, প্লাস বাকি আরও আসছে। আমেরিকান 4টা জাহাজ আসছে সহসাই, রাশিয়া থেকে একটা জাহাজ এসেছে, আমেরিকা থেকে আরও গম কেনার জন্য আরও চুক্তি করা হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, এদেশে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা সব মানুষের জন্য সমান, প্রত্যেক নাগরিক সমান মর্যাদা পাবে, ধর্ম, বর্ণ ও ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই। বিকেলে চট্টগ্রামে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, শারদীয় দুর্গাপূজা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সকলের দায়িত্ব যেমন আছে, তেমনি বেশি দায়িত্ব পালন করতে হবে পূজায় অংশগ্রহণকারীদের। তিনি দুর্গাপূজার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান। চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত, পূজা উদযাপন পরিষদের নারায়ণ চৌধুরী সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আঞ্চলিক পর্যায়ে চট্টগ্রামে চলছে বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ির অডিশন। শিশু কিশোরদের প্রতিভা বিকাশে বিটিভির এমন আয়োজনের প্রশংসা করেছেন শিল্পী, অভিভাবক ও সংস্কৃতিজনেরা। আজ দুপুরে জেলার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত নতুন কুড়ির অডিশন পর্ব পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজা আখতার ও উপসচিব ইব্রাহিম ভূঁইয়া। এ সময় তারা বিটিভির এমন আয়োজনে সরকারের সার্বিক সহযোগিতার কথা জানান। বিস্তারিত আমজাদ হোসেনের প্রতিবেদনে। চট্টগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চলছে বিটিভির জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ি। জেলার শিল্পকলা একাডেমিতে চলছে চট্টগ্রাম অঞ্চলের এই অডিশন পর্ব। নাচ, গান, কবিতা, আবৃত্তি সহ 9টি বিভাগের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এ অঞ্চলের ক্ষুদে শিল্পীরা। আমি এখানে অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি এবং আজকে এই আঞ্চলিক পর্বে সিলেকশনে দেশের গান, আধুনিক গান আর রবীন্দ্রসঙ্গীতে 3টাতে স্কার পেয়েছি। খুবই খুশি, চাই আরও যেন ভালো পর্যায়ে যেতে পারি, ফাইনালে যাওয়ার আশা করছি। আমি আজকে নতুন কুড়িতে এসে অনেক আনন্দ উপভোগ করছি। আমি রবীন্দ্র নজরুল দেশাত্মবোধকে স্কার পেয়েছি। আমি আশা করব বিভাগীয়তে হচ্ছে যে আমি জয়ী হয়ে এবং ফাইনালে যেন আমি বিজয়ী হতে পারি। অনুষ্ঠানের বিচারকরা বলছেন, অডিশনে শিশু শিল্পীদের ব্যাপক অংশগ্রহণ আশাব্যঞ্জক। এমন আয়োজন দেশীয় সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিবে। একই সাথে সারা দেশে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিল্পী অন্বেষণেও সহায়তা করবে। বিটিভি যে কার্যক্রমটা শুরু করেছে নতুন করে এতদিন পরে, এখান থেকে অনেক ছোট ছোট বাচ্চা বেরিয়ে আসবে, আরও আগ্রহ জমাবে নাচে, গানে, আবৃত্তি, অভিনয় সব। এতে হয় সাংস্কৃতিক অঙ্গনটাকে আরও উপরে নিয়ে যাবে। আমরা মনে হচ্ছে যে এই ছোট ছোট বাচ্চাদেরকে পেয়েছি, এদেরকে দেখে আরও নেক্সট জেনারেশন আসবে, এইটাই আমাদের আশা। দীর্ঘ 19 বছর পর আমরা আবার সেই নতুন কুড়ি, আমরা কুড়ি, এই সুরটা বাজলেই যেন আমাদের ভেতরে একটা অন্যরকমভাবে চমকিত হয়ে ওঠে। তো খুব ভালো লাগছে এবং আমরা বিচারক মণ্ডলী যারা এসেছি চট্টগ্রামে অঞ্চলে বিচার বিবেচনায় করার জন্য, আমরা খুবই এক্সাইটেড যে এত চমৎকার একটা আয়োজনের সাথে আমরা থাকতে পেরেছি। শিশুদের যে সাংস্কৃতিক চর্চার জন্য যে নতুন কুড়ি আমাদের যে অবদান রেখেছে, আগ থেকে যে শিল্পী, যে আমাদের দেশের শিল্পী তৈরি হয়েছে, এই নতুন কুড়ির অনেক অবদান রয়েছে। আমি আশা করছি এই নতুন কুড়ি আবারও যে শুরু হয়েছে, এখন আবার আমাদের মাঝে অনেক শিল্পী তৈরি হবে। আমি এখানে অনেক প্রতিভাবান দেখেছি, আবার অনেককে দেখেছি অনেক সুন্দর কণ্ঠ, কিন্তু নতুন অকালে ঝরে যাবে যদি আমরা এদেরকে সুযোগ না দিই। এটা আপনার যে ট্যালেন্ট হান্টিং, এটা একটা চলমান প্রক্রিয়া, সারাক্ষণ সারা বছর চলা উচিত। আমাদের নিভৃত গ্রামে কানাচে অসংখ্য প্রতিভাবান শিল্পী লুকিয়ে আছে, আমি ব্যক্তিগতভাবে জানি। আর এখানে সে তো দেখলাম সত্যি অসাধারণ গুণসম্পন্ন বাচ্চারা, তাদের মধ্যে বোঝা যায় যে ভীষণ পটেনশিয়াল, ওরা অনেক কিছু দিতে পারে। শনিবার চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমিতে অডিশনের কার্যক্রম পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজা আখতার ও উপসচিব মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া। এ সময় তারা বিভিন্ন অডিশন পর্ব, প্রতিযোগী, বিচারক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে তারা গণমাধ্যমকে জানান, বিজাতীয় সংস্কৃতিকে রুখে দিতে পারে দেশীয় সংস্কৃতির চর্চা। তাই নতুন কুড়ির মতো বিটিভির এমন আয়োজনে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার।
পরে অনেক দিন পরে আমরা কিন্তু আমাদের বিটিভির যে সিগনেচার প্রোগ্রাম আমরা নতুন কুড়িতে আবার ফিরে এসেছি এবং আমাদের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা, তার আন্তরিকতা সবকে এবং আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় তাদের দুইজনের সম্মিলিত প্রচেষ্টার ফল হচ্ছে আজকে সারা বাংলাদেশ ব্যাপী 19টা অঞ্চলে আমাদের এই আঞ্চলিক নতুন কুড়ি প্রতিযোগিতা শুরু হয়েছে। এবং আপনারা জানেন যে এই নতুন কুড়ি এরপর বিভাগীয় পর্যায়ে, তারপর ঢাকা কেন্দ্রে গ্রুমিং এবং সর্বশেষে আমাদের সেই চূড়ান্ত পর্যায়ে অনুষ্ঠিত হবে এবং এটা একটা অনেক দিনের প্রোগ্রাম, প্রায় 1.5 মাসের মতো আমাদের এই প্রোগ্রামটা লাগবে, চলমান হবে। কিন্তু এই নতুন কুড়িকে আমরা যে আবার ফিরে পেয়েছি, এটা একটা আমরা সবাই কিন্তু নস্টালজিক হয়ে যাচ্ছি, কারণ সেই নতুন কুড়ি আমরা কুড়ি এই গানের প্রথম 2 লাইনের ভেতর আমরা ফিরে যাই আমাদের শিশুবেলায়। এবং সবচেয়ে যে বড় কথা, আমরা এখনকার এই জেনারেশনকে, যেটা আমরা জেন জি বলছি, এদেরকে কিন্তু আমরা আমাদের দেশীয় কালচার উদ্বুদ্ধ করতে পারছি। দীর্ঘদিন কিন্তু আমরা এই কালচার থেকে একটু বিজাতীয় কালচারের দিকে চলে গিয়েছিল, কিন্তু এখন আমরা একেবারে আমাদের গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা ট্যালেন্ট হান্টকে খুঁজে বের করছি। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে 19টি অঞ্চলে এই আঞ্চলিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। অত্যন্ত চমৎকারভাবে আমাদের 19টি স্পটে আমাদের মন্ত্রণালয়ের সুপারভিশনে এবং বিটিভির তত্ত্বাবধানে এই নির্বাচন প্রক্রিয়াটা চলমান আছে। আমরা যেই সমস্ত জায়গায় পরিদর্শন করেছি, অনেক উৎফুল্ল গার্ডিয়ান এবং যারা অংশগ্রহণকারী তারা স্বতঃস্ফূর্তভাবে অনেক দূর থেকে এসে অংশগ্রহণ করছে এবং অংশগ্রহণের যে হার এটা অনেক ভালো। দেশের 64টি জেলাকে 19টি অঞ্চলে ভাগ করে প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের এই বাছাই পর্ব চলবে আগামী 29শে সেপ্টেম্বর পর্যন্ত। আমজাদ হোসেন, বিটিভি নিউজ, চট্টগ্রাম। শুক্রবার অবরুদ্ধ ও বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে 60 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন আল জাজিরা। এর মধ্যে অন্তত 30 জন নিহত হয়েছেন গাজা সিটিতে, যেখানে ইসরায়েল 16 সেপ্টেম্বর স্থল অভিযান শুরুর পর থেকে হামলা আরও জোরদার করেছে। শুক্রবার আল ওয়েহদা স্ট্রিট, সাতি শিবির ও নাসের মহল্লা সহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। শহরের পশ্চিমাংশে অবস্থিত আবাসিক রিমাল মহল্লায়ও একটি হামলা হয়েছে। রিমাল থেকে আল জাজিরার সাংবাদিক ইব্রাহিম আল খলিলি জানান, এই হামলা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ঘটে। এ সময় ফিলিস্তিনি সাধারণ মানুষ ধ্বংসস্তূপে বেঁচে থাকা কাউকে খুঁজে বের করার চেষ্টা করছিলেন, আর চিকিৎসা দল নিহতদের মরদেহ সরিয়ে নিচ্ছিল। গাজায় ইসরায়েলের গণহত্যাসহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে হামলার প্রতিবাদে জাতিসংঘে বক্তব্য দেওয়ার সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ বয়কট করে হল ত্যাগ করেছেন বিশ্ব নেতারা। এদিকে নেতানিয়াহুর বক্তব্যের সময় নিউ ইয়র্কে জড়ো হন বিক্ষোভকারীরা। ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধ এবং ফিলিস্তিনকে মুক্ত করে গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানান তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। The Assembly will hear an address by His Excellency Benjamin Netanyahu, Prime Minister of the State of Israel. I request protocol to escort His Excellency and invite him to address the Assembly. শুক্রবার জাতিসংঘের 80তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ শুরু করার আগেই সভাকক্ষ ত্যাগ করে বের হয়ে যান বিশ্ব নেতারা। এই গণপ্রস্থান ছিল গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদের প্রতীক। প্রথমে তুরস্কের স্থায়ী দূত অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান। এরপর একে একে তার পেছনে অন্যান্যরাও বের হয়ে যেতে থাকেন। সঞ্চালকের বারবার আহ্বানের পরেও ফেরানো যায়নি ওয়াকআউটকারীদের। এ সময় অধিবেশন স্থল থেকে বের হয়ে যাওয়ার পথে রীতিমতো ভিড় সৃষ্টি হয়। তবে সেসব যেন কোনো কেয়ারই করলেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়ের চেয়ে কয়েক গুণ বেশি সময় নিয়ে ভাষণ দেন তিনি। গাজায় প্রায় 2 বছর ধরে আগ্রাসন চালানোর পরও ন্যূনতম অপরাধবোধ নেই ইসরায়েলের প্রধানমন্ত্রীর। হাতে ম্যাপ নিয়ে যে কোনো মূল্যে হামাস ও হিজবুল্লাহকে ধ্বংস করার ঘোষণা দেন নেতানিয়াহু। Half the Houthi leadership in Yemen gone. Yahya Sinwar in Gaza gone.
যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর ভাষণ প্রত্যাখ্যানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে নেতানিয়াহু ৪১,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছেন। তার জাতিসংঘে ভাষণ নয়, কারাগারে থাকা উচিত। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে আরব বিশ্বের প্রতিনিধিরাও নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করে অধিবেশন কক্ষ থেকে বের হয়ে গেছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, ফিলিস্তিনের বর্তমান বাস্তবতা শুধু আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তার সমগ্র মানবজাতির জন্যই উদ্বেগের। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি নিশ্চিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে উদ্যোগ নেওয়ার অনুরোধ করেন তিনি। সমাজ বিনির্মাণের অভিযাত্রা নতুনভাবে শুরু করতে। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ। আবারও দেশের খবর। মহাষষ্ঠীর মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আগামী ২ অক্টোবর ৫ দিনব্যাপী উৎসবের শেষ হবে। এবছর সারা দেশে ৩৩,৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজার আয়োজনের প্রস্তুতি চলছে। গত বছরের চেয়ে এবছর ১,৮৯৪টি বেশি মণ্ডপে দুর্গোৎসব পালন করা হবে। সারা দেশের ২,৮৫৭টি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশের ৪৩০ প্লাটুন সদস্য। সীমান্তবর্তী এলাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির ২৪টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। শেষ মুহূর্তের পূজা প্রস্তুতি নিয়ে রিপোর্ট করছেন তৃপ্তি তেওয়ারি। হাতের নিপুণ ছোঁয়া ও শিল্পীর রং তুলির আঁচড়ে দেবী দুর্গার জ্যোতি পুরোপুরি ফুটিয়ে তুলতে তুলির শেষ আঁচড়টুকু বুলিয়ে নিচ্ছেন প্রতিমা শিল্পীরা। সাজসজ্জা ও অলংকার পরিয়ে রাঙানো হচ্ছে দেবী দুর্গাকে। এইখানে আমাদের রঙের কাজ চলছে বিগত 3-4 দিন ধরে। শেষ মুহূর্তের কাজটা আমাদের চলছে। রঙের আঁচড়ে মাকে আমরা সাজাচ্ছি, এরপরে মাকে বিভিন্ন অলংকারে সজ্জিত করব অস্ত্র দিয়ে। কালকের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে। দেবী দুর্গা ছাড়াও রাঙিয়ে তোলা হচ্ছে কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমা। দুর্গোৎসবকে সামনে রেখে চারপাশে এখন বিরাজ করছে উৎসবের আমেজ। মা আসছে, আমরা সবাই খুব আনন্দিত, খুব গর্বিত। দেশের মঙ্গল হয় এটাই আমরা মার কাছে প্রার্থনা করি। আমি প্রত্যাশা করি সকলে আমাদের এই মন্দিরে আসবেন, মায়ের আরাধনা করবেন। আমরা সকলের মনে আনন্দের বার্তা পৌঁছে দিতে পারবো, এই প্রত্যাশা আমাদের। প্রতিটি পূজা মণ্ডপে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। আমাদের নিরাপত্তার ব্যাপারে সরকারের যতগুলো সংস্থা আছে এছাড়াও আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে ১০০ জনের মতো। তারা এখানে ডিউটি করবে দিন রাত্র ২৪ ঘন্টা। আমরা এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট আছি, আমরা নিশ্চিত আছি আমাদের এই সার্বজনীন সিদ্ধেশ্বরী পূজা মন্দিরে আমাদের দুর্গোৎসব সুন্দর সফলভাবে অনুষ্ঠিত হবে। সারা দেশের ন্যায় রাজধানীর পূজা মণ্ডপগুলোতেও প্রতিমা তৈরির পাশাপাশি সাড়ম্বরে চলছে মণ্ডপ সজ্জা সহ সার্বিক প্রস্তুতির কাজ। শেষ মুহূর্তের শিল্পীদের যে তুলির আঁচড় সেটার কাজ শেষ পর্যায়ে। ষষ্ঠী পূজার মাধ্যমে যে পূজা শুরু হবে আমাদের একদম দশমী পর্যন্ত আমাদের এই যে ঐতিহাসিক যে দেব মন্দিরের পূজাটি সেটি উপভোগ করার জন্য সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এতদিন প্রায় 1-1.5 মাস তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই মণ্ডপ সজ্জার কাজ শেষ পর্যায়ে চলে এসেছে। নিরাপত্তা নিশ্চিতে মণ্ডপে মণ্ডপে তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পূজা কেন্দ্রিক যে কয়েকদিন আমাদের 28 তারিখ থেকে একদম 2 তারিখ পর্যন্ত বিসর্জন দেওয়ার দিন পর্যন্ত এখানে আমাদের সার্বক্ষণিক পুলিশ যে পাহারাটা 24 ঘন্টায় থাকবে। আগামী 28শে সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে 2রা অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। তৃপ্তি তেওয়ারি, বিটিভি নিউজ, ঢাকা।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার 275টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সকালে নগরীর লালদিঘি পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপের জন্য 5,000 টাকার চেক বিতরণ করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এছাড়া অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদকে 5 লাখ টাকা অনুদান প্রদান করা হয়। এ সময় সিটি কর্পোরেশনের সচিব আশরাফুল আমিন, সাবেক কাউন্সিলর ইসমাইল বালি, সমাজ কল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশিদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পূজা উদযাপন কমিটির সভাপতি আশুতোষ দে, সাধারণ সম্পাদক সোমনাথ দাস রাজু, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুণ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, পূজা চলাকালীন প্রত্যেক মণ্ডপ নিরাপদ রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সিটি কর্পোরেশনের কাজ করছে। তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে সম্প্রীতির বন্ধনে যাতে একটি সুন্দর শহর গড়ে তুলতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। এতে করে আপনারা যাতে সেফ থাকেন, নিরাপদ থাকেন, সিকিউর থাকেন, এটা অবশ্যই আমরা এর মধ্যে প্রশাসনের সাথে কথা বলেছি। আমরা পুলিশ প্রশাসন সবাই মিলেই আমরা প্রত্যেকটি জায়গা যাতে নিরাপদ থাকে, আপনাদের যাতে কোনো সমস্যা না হয় সে ব্যাপারটা অবশ্যই দেখভাল করার দায়িত্ব আমাদের, এবং সেটা আমরা নিশ্চিত করছি আপনাদের যে আমরা সমস্ত ধর্ম বর্ণ জাতি গোত্র সবাই যাতে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা যাতে এই শহরে বাস করতে পারে। আমাদের কোনো ভেদাভেদ নেই, রেষারেষি নেই, কোনো ধরনের পারস্পরিক যাতে কোনো হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে যাতে না থাকে। আমরা একটা সম্প্রীতির শহর আমরা গড়ে তুলতে চাই। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 5টা 43 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 43 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 3টা 54 মিনিটে, জোয়ার সকাল 10টা 27 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 4টা 15 মিনিটে এবং জোয়ার শুরু হবে রাত 10টা 27 মিনিটে।